আজ 10ই নভেম্বর 1930 স্মরণে যে ঘটনা ঘটেছিল সেটাকে সামনে রেখে আমরা স্মরণ সভায় যোগদান করেছি। আজকের এই স্মরণ সভায় সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত আলোচকবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ ও সংগ্রামী বন্ধু, মহান নেতা এম.এল. লারমা আজ থেকে 35 বছর আগে তার মূল্যবান জীবন হারিয়েছে। আজকে এই দিবসকে ঘিরে এই তার জীবনের উপর যে চরম আঘাত এসেছিল সেটাকে কেন্দ্র করে অনেক কিছু বলার আছে, অনেক সময়ের প্রয়োজন। আমি আজকে সেই দিনে, সেই কালো রাত্রি যে সময়ে আমি নিজেও ছিলাম, তার কিছু স্মৃতি আমি আজকের এই স্মরণ সভায় স্মরণ করতে চাই। সেদিন সে সময়ে সারা দেশে ছিল দুর্যোগের দিন, দুর্যোগের সময়। আবহাওয়া বার্তায় বলা হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে সতর্ক সংখ্যায়। বৃষ্টি হচ্ছিল, ঝোড়ো হাওয়া বইছিল সারাদিন সারা রাত ধরে। ওই সময়ে এই 10ই নভেম্বর সেই কালো রাত্রিতে আমাদের মহান বিপ্লবকে আমরা হারিয়েছি। বাংলাদেশ সরকার শান্তিবাহিনী তথা জনসংহতি সমিতির সংগ্রামী বন্ধুদের উদ্দেশ্যে তা ঘোষণা দিয়েছিল। সেই ঘোষণার বিপরীতে আমাদের মহান নেতা এম.এল. লারমা আমাকে একটা দায়িত্ব দিয়েছিল, একটা বিবৃতি খসড়া তৈরি করতে। আমি সেই দিন, সে রাতে সেই খসড়া আমি প্রণয়ন করেছিলাম, যদিও আমার শরীর অসুস্থ ছিল এবং ওই সময়ে আমাদের নেতা তিনিও অসুস্থ ছিলেন। ওই খসড়া প্রণয়ন করতে আমাকে গভীর রাত পর্যন্ত না হলেও আমার মধ্যরাত সেটা পার করতে হয়েছিল। আমি যখন গভীর রাত্রে নিদ্রায় আমি আচ্ছন্ন ছিলাম বা হতে যাচ্ছিলাম, সেই সময়ে সেই আক্রমণ হয়। বান্দরবানের বালাঘাটা এবং মারমা এবং খাগড়াছড়ির এলিন চাকমা, এই দুইজনের নেতৃত্বে, এই দুইজনের ঘাতক দল, এই দুজনের নেতৃত্বে তারা সেদিন হামলা করেছিল। আমরা যেখানে অবস্থান করছিলাম সেটা অস্থায়ী একটা ব্যারাক। দুদিকে ছিল দুটো সেন্ট্রি পোস্ট। একটা সেন্ট্রি পোস্টকে ঘাতকেরা দখল করাতে এই সমস্যা দাঁড়িয়েছিল। এক ব্রাশ ফায়ারে আমরা যে লাইনে শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম, সেই ব্রাশ ফায়ারে আমরা শেষ পর্যন্ত জেনেছি, দেখেছি অর্জুন ত্রিপুরা, সেখানে শুভেন্দু লারমা, কন্যাচরণ চাকমা আর মণিময়
দেওয়ান তারা ওই ব্রাশ ফায়ারে ওদের জীবনের অবসানে। তারপরে লাইনে আমরা ছিলাম। আমি ওই বেড়ে উত্তর দক্ষিণে ছিল ওই অংশটা, আমি সর্বদক্ষিণে শুয়েছিলাম। আমার পরে ছিল কালীমাধব চাকমা, তারপরে ছিল কাতিন্দুলালা চাকমা, এরপরে ছিল আমার মনে হয় যদি বলে লক্ষ্মীপ্রসাদ চাকমা। তো তো ওই ব্রাশ ফায়ারে আমরা জেগে গেলাম এবং আমরা সামরিক কায়দায় নিজেদেরকে প্রস্তুত করার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু সেই গভীর রাতে হঠাৎ আক্রমণে আমাদের পক্ষে তার প্রতিরোধ করার সাময়িকভাবে সম্ভব ছিল না। লক্ষ্মীপ্রসাদ চাকমা এবং আমরা যারা নিজেদের উদ্যোগে আমরা নিরাপদ স্থানে যেতে চেষ্টা করলাম। লক্ষ্মীপ্রসাদ চাকমা সেই নিজের উদ্যোগে সে একদিকে সরে যেতে সক্ষম হয়। আমার পরে কালীমাদা এবং কাতিন্দ্র আমরা আমাদের ব্যারেগের পাশে যে ট্রেন ছিল সেই ট্রেনসে আমরা আশ্রয় দিলাম, কিন্তু আশ্রয়ের পরপরও সেখানে একটা গ্রেনেড এসে পড়ে, কিন্তু সেই গ্রেনেড বিস্ফোরিত না হওয়াতে আমরা বেঁচে গেলাম। তখন অবস্থা বুঝেই আমরা তিনজনে সেই ট্রেন থেকে বেরিয়ে আমরা চেষ্টা করেছি নিরাপদে স্থানে চলে যেতে, কারণ ওই সময়ে সম্ভব ছিল না আক্রমণকারীদের ঘাতকদের প্রতিরোধ করা সম্ভব ছিল না, এবং আমরা নিরস্ত্র অবস্থায় সরে যেতে বাধ্য হলাম। ট্রেন থেকে বেরোনোর পরপরই আরেকটা গ্রেনেড সেই ট্রেনসে এসে পড়ে এবং সেটা বিস্ফোরিত হয়। আমরা যদি আরেকটু দেরি করতাম তাহলে আমরা তিনজনে সেই ট্রেনসের মধ্যে আমরা আমাদের জীবনকে হারাতাম। আজকে সেই স্মৃতিটা, সেই সময়ের এই স্মৃতি এক ঝলক আমি বলার চেষ্টা করলাম। যারা এই আক্রমণ পরিচালনা করেছিল তারা হলো গিরি প্রকাশ দেবেন পলাশ, যারা দেশীয় বা আন্তর্জাতিক মহলের ষড়যন্ত্রী জনসংহতি নেতৃত্বকে কুক্ষিগত করে শাসক গোষ্ঠীর সাথে একটা আপোষে যাওয়ার তারা চেষ্টা করেছিল, এবং তার সূচনা ছিল আমরা অতীত দেখেছি। তার যেটা আমি আর খুব পিছনে আমি যাব না, আমি বলতে চাচ্ছি 1982 সালের জাতীয় সম্মেলনে, এই জাতীয় সম্মেলনে চেষ্টা হয়েছিল যে জনসংহতি সমিতিকে ধ্বংস করে সেখানে সরকারের পক্ষে যারা ছিল তাদেরকে সেই দলের নেতৃত্বকে কুক্ষিগত করে পার্বত্য অঞ্চলের যুগ্ম জনগণের আজীবন যে স্বপ্ন, যে অধিকারের যে প্রতি যে তাদের সংগ্রাম, সেটাকে ধ্বংস করতে। 1982 সালে যে জাতীয় সম্মেলন, সেখানে এই বিবেকপন্থীরা, এই চার কুচক্রীরা তারা এই দ্রুত নিষ্পত্তির একটা সূত্র বা একটা উপায় নিয়ে এসে তারা চেষ্টা করেছিল এই জনসংহতি সমিতির নেতৃত্বকে, যে জনসংহতি সমিতির নেতৃত্ব মানবেন্দ্র নাথ লারমা আমাদের মহান নেতার যে নীতি, যে তার যে প্রদর্শিত যে নীতি আদর্শকে সমুন্নত রেখে এটাকে এগিয়ে নেওয়ার যে বিষয়টা, যে বাস্তবতা, সেটাকে ধ্বংস করার জন্য সেই দ্রুত নিষ্পত্তিতা আন্দোলনটা যাতে আর এগিয়ে না নিয়ে, আন্দোলনটাকে দীর্ঘস্থায়ী না দেখে দাঁড়িয়ে দ্রুতভাবে এটা সম্পন্ন করা। আন্দোলন তো আপনারা জানেন, এটা ইচ্ছা অনিচ্ছের উপর নির্ভর করে না, দ্রুত বা দীর্ঘ এটা কারো ইচ্ছা অনিচ্ছের উপর নির্ভর করে। আসলে দ্রুত নিষ্পত্তির যে স্লোগান, যেটা চাকমা ভাষায় প্রচারিত হয়েছে লম্বা বাদী নামে, লম্বা হচ্ছে দীর্ঘস্থায়ী রণনীতির সংগ্রাম, আর বাদী হলো দ্রুত নিষ্পত্তির স্লোগান। এই দ্রুত নিষ্পত্তি এটা হলো যে শাসক গোষ্ঠীর সাথে সমঝোতা করে এই আন্দোলনকে
সেখানেই থামিয়ে দেওয়া বা সেখানেই একটা সমাপ্তি নিয়ে আসা। এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র তার আমরা প্রতিফলনটা আমরা দেখেছি 1982 সালে, যেটা আমরা তারও আগে আভাস পেয়েছিলাম। 1982 সালে সেখানে এই বিভেদপন্থীরা চেষ্টা করেছিল নেতৃত্ব কুক্ষিগত করতে, দখল করতে ষড়যন্ত্রের মাধ্যমে। সেই 1982 পরপর সেখানে কিন্তু এই সংঘাত, এই যে ষড়যন্ত্র শেষ হয় না। তার সূত্র ধরে 1930 সালে যখন একটা সমঝোতায় আসা হয়েছিল বিভেদপন্থীদের সাথে, এমএন লারমার মহান নেতার নেতৃত্বে ক্ষমা করো এবং ভুলে যাওয়ার নীতির ভিত্তিতে যে সমঝোতা হয়েছিল, সেটাকে তারা লঙ্ঘন করে, প্রতারিত করে, বঞ্চিত করে তারা ছলনার আশ্রয় নিয়ে এই প্রীতি কুমারেরা, এই দেবজ্যোতি, প্রীতি কুমার, ভবতোষ দেওয়ার এবং ত্রিভঙ্গিল দেওয়ার। প্রীতি কুমার চাকমা কমলসুরির নিবাসী, খাগড়াছড়ি। ভবতোষ দেওয়ার রাঙামাটির নিবাসী। দেবজ্যোতি, ত্রিভঙ্গিল দেওয়ার দিঘিনালা নিবাসী। তারা দীর্ঘদিন ধরে এই ছাত্র সমিতির মাধ্যমে তারা জনসমিতির সদস্য হয়েছে এবং তারা একটা আন্দোলনের সাথে যুক্ত হয়েছিল, কিন্তু অতি দ্রুত তারা ষড়যন্ত্রের জালে আবদ্ধ হয়ে 1982 সালের জাতীয় সম্মেলনে যে চেষ্টা অপচেষ্টা যে করেছিল, যেটা বাস্তবায়িত করতে না পারে তারা নানা ছলনার আশ্রয় নিয়ে দেখা গেল যে 1930 সালের এই 10ই নভেম্বর সেই রাত্রে তারা আমাদের মহান নেতাকে হত্যা করেছে। ক্ষমা করা এবং ভুলে যাওয়া, মহান নেতার নির্দেশে আমরা ক্ষমা করেছিলাম, ভুলে যেতেছিলাম, কিন্তু এই চার কুচক্রীর বিভেদপন্থীরা তারা আসলে সেই যে একটা সমঝোতা, সেই সমঝোতাকে তারা ভুলে গিয়ে তাদের সেই ষড়যন্ত্র, যেই ষড়যন্ত্র যুগ্ম জাতির ভবিষ্যৎকে ধ্বংস করার জন্য তারা ব্যবহৃত হয়েছিল অস্ত্র হিসাবে, পঞ্চম বাহিনী হিসাবে। আজকে সেই কথাটাই আমি বলতে চাই যে সে যারা সমাজে, যারা দেশকে ভালোবাসে না, মানুষের প্রতি যার ভালোবাসা নেই, মমত্ববোধ নেই, সম্মান নেই, মর্যাদা নেই, তারা ব্যক্তিগত স্বার্থের কারণে তারা এই ধরনের মানবতা বিরোধী জঘন্যতম ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। আজকে যারা সেই ষড়যন্ত্রে যুক্ত ছিল, এখানে দেশি বিদেশি অনেক নিজেদেরকে জাহির করেন তারা জ্ঞানী গুণী ব্যক্তি, তারা এই ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। আমরা অবশ্য তাদেরকে চিনি, তাদেরকে আমরা সহজে চিহ্নিত করতেও চাই না। তবে একটা কথা বলতে চাই যে যারা এই ষড়যন্ত্রে যুক্ত ছিল, তারা পার্বত্য অঞ্চলে স্বপ্ন দেখেছিল আরেকটা নতুন কিছু, সেটা হলো শাসক গোষ্ঠীর সাথে আদান করে পার্বত্য অঞ্চলের যে বাস্তবতা, যে জীবনধারা, সেটাকে তারা নতুন দিকে, তারা নতুনভাবে তারা এটা প্রতিষ্ঠা করতে বা এটাকে এগিয়ে নিতে চেষ্টা করেছিল। সেটা আসলে হচ্ছে যে যুগ্ম জনগণের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে ধ্বংস করে তারা আরেকটা বিজাতীয় সংস্কৃতির বেড়াজালে আবদ্ধ হয়ে তারা আত্মসমর্পণের পথ বেছে নিয়েছিল। আপনারা জানেন যে 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 চার কুচক্রীর যে ষড়যন্ত্র, সেটার সমাপ্তি ঘটে রাঙামাটি স্টেডিয়ামে যখন এই বিভেদপন্থীদের অনুসারী 233 জন যখন বাংলাদেশ সরকারের কাছে আত্মসমর্পণ করেছিল, সেই আত্মসমর্পণের যে যে নাটক যেটা হয়েছিল, সে যে প্রহসন যেটা আমরা দেখেছিলাম, সেটাই মধ্য দিয়ে এই গৃহযুদ্ধ বা এই ষড়যন্ত্রের অবসান ঘটে। কিন্তু আসলে কি অবসান হয়েছে? আমি বলবো না, হয়নি।
কারণ আমাদের পার্বত্য অঞ্চলে এই ক্ষয়িষ্ণু যে সামন্ত যে সমাজ ব্যবস্থা, এই সামন্ত সমাজ ব্যবস্থায় সামন্তবাদী এবং মধ্যবিত্ত শ্রেণীর যে চিন্তাধারা, সেটা কিন্তু নতুন করে এই বিভেদপন্থীদের জন্ম দিয়েছে এবং দিতেই থাকবে যতদিন না এই সমাজ ব্যবস্থার মধ্যে একটা প্রগতিশীল, একটা গণতান্ত্রিক, একটা বিপ্লবী একটা নেতৃত্ব বা এই পার্বত্য অঞ্চলের সামাজিক ব্যবস্থায়, প্রশাসনিক ব্যবস্থায় এবং তার সমগ্র জীবনধারায় এখানে নেতৃত্বে প্রতিষ্ঠিত হতে না পারে। তো আজকে যেহেতু সেটা হয় নাই, যেহেতু আন্দোলন, আত্মনিয়ন্ত্রণের আন্দোলন সেটা বাস্তবায়িত হতে পারে না, যুগ্ম জনগণ তাদের আত্মনিয়ন্ত্রণাধিকার অর্জন করতে পারে না, তাই আমরা দেখি এই শাসক গোষ্ঠী আবার নতুন করে জন্ম দিয়েছে। চুক্তি স্বাক্ষরের সাথে সাথে তার পাশাপাশি জন্ম দিয়েছে চুক্তি বিরোধী আরেকটা পঞ্চম বাহিনী, যারা আজকে দীর্ঘ 21 বছর ধরে পার্বত্য অঞ্চলের বুকে জীবনহানি করছে। তারা নানাভাবে এই চুক্তি বাস্তবায়নের যে প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। আজকে পার্বত্য অঞ্চলে বিশেষ করে পাহাড়ি জনগণে বহু মানুষ এদের হাতে জীবন হারিয়েছে। এই পঞ্চম বাহিনী কুচক্রীরা, এরা বাংলাদেশ সরকারের শাসক গোষ্ঠীর, যারা এই পার্বত্য অঞ্চল শাসন করেন, আইন শৃঙ্খলা প্রশাসন তারা নিয়ন্ত্রণ করে থাকে, তাদের সাথে আঘাত করে বা তাদেরই জন্ম দেওয়া এই পঞ্চম বাহিনীকে তারাই ব্যবহার করে আজকে পার্বত্য অঞ্চলের বুকে আওতান চুক্তি স্বাক্ষরিত হলেও সেই বাস্তবতাকে জিইয়ে রেখে চলেছে। আজকে তাই আমরা দেখি পার্বত্য অঞ্চলের বুকে শাসক গোষ্ঠী জন্ম দিয়েছে এদেরকে, এবং এরাই পার্বত্য চুক্তি বিরোধিতা করে যুগ্ম জনগণের উপর তথা পার্বত্যবাসীর উপর দমন পীড়ন নানাভাবে তারা করে চলেছে। আজকে যারা সরকার শাসক গোষ্ঠীর পক্ষ থেকে বিভিন্ন সভা সমিতিতে দম্ভ করে বলেন যে সন্ত্রাস দমন করতে, অস্ত্রবাজি বন্ধ করতে, চাঁদাবাজি বন্ধ করতে, ইত্যাদি ইত্যাদি, আজকে কারা পার্বত্য অঞ্চলের বুকে এই কাজগুলো সংগঠিত করছে? এই পার্বত্যবাসীদের অধিকারের বিপরীতে অবস্থান করে আজকে সরকার শাসক গোষ্ঠী তো এদেরকে জন্ম দিয়েছে। আজকে যারা এই কথাগুলো বিভিন্ন সভা সমিতিতে যারা বুক ফুলিয়ে দম্ভ করে বলেন, জনসংহতি সমিতিকে দিকে তীর নিক্ষেপ করে যে কথাগুলো বলা হয়ে থাকে, আজকে তাদেরকে আমি বলতে চাই, আপনারা আত্মজিজ্ঞাসা করে দেখুন তো, আপনারা ফিরে যান তো 21 বছরের দিকে বা 22 বছরের দিকে। আজকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পর্বে এখানে জন্ম দেওয়া হয়েছিল ইপিডিএফ নামে একটা যুদ্ধবিরোধী সশস্ত্র সংগঠন। কারা জন্ম দিয়েছে? আপনারাই তো জন্ম দিয়েছে। এবং এই ইপিডিএফের ধারাবাহিকতায় 2006-07 সালে আবার নতুন করে আমরা দেখেছি যে জনসংহতি সমিতির নেতৃত্বকে ধ্বংস করার একটা আরো প্রক্রিয়া, এবং সেখানে নতুন করে আমরা আরো দেখেছি জন্মতে যে জনসংহতি সমিতি ML লালমানা, এবং তৎপরে আমরা দেখি আরেকটা সংগঠনকে জন্ম দেওয়া হয়েছে এই বাংলাদেশ সরকারের শাসক গোষ্ঠীর বিশেষ মহলের দ্বারা, যারা এই পার্বত্য অঞ্চল শাসন করেন, এখানকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন, তারাই জন্ম দিয়েছেন এদেরকে, যারা সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, মানুষের জীবনহানি করে, চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে আজকে শাসক গোষ্ঠী সেই বিশেষ মহল আজকে বুক ফুলিয়ে তারা দাবি করেন যে জেএসএসের প্রতি অঙ্গুলি নির্দেশ করে, তীর নিক্ষেপ করে যে সন্ত্রাস বন্ধ করা, অবৈধ অস্ত্র উদ্ধার করা, চাঁদাবাজি বন্ধ করা। আমার কথা হলো, যারা আপনারা বলছেন এই কথাগুলো, আপনারা আত্মজিজ্ঞাসা করুন তো, এই যে চাঁদাবাজ, সন্ত্রাস, এই যে
চুক্তি বিরোধী অপপ্রয়াস এগুলো কারাই সংগঠিত করছে? আপনারাই তো করতেছেন। সরকার শাসক গোষ্ঠী তো এই কাজগুলো করে চলেছে। কি জন্য? যুগ্ম জনগণের অস্তিত্ব চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য। অথচ আজকে তারাই বলতে চান জনসংহতির দিকে তীর নিক্ষেপ করে। অথচ এই জনসংহতি সমিতির জন্ম দিয়েছে, প্রতিষ্ঠা করেছে মহান নেতা মাননীয়, যিনি সংসদে এই বাংলাদেশকে কিভাবে পেতে চেয়েছিলেন, তার স্বপ্ন কী ছিল, সেটা গণপরিষদের তার ভাষণে তিনি স্পষ্টভাবে বলেছিলেন তিনি কী চান। সেই আমাদের মহান নেতার তার দর্শনের সূত্র ধরে, পথ ধরে আজকে জনসংহতি সমিতি পার্বত্য চট্টগ্রামের বুকে শান্তি শৃঙ্খলা সুষ্ঠু প্রশাসন